একবার ভাবুন তো, আপনার স্বপ্নের মানুষটির মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার সত্য, যে আপনাকে ভালোবাসার নামে তার নিজের সম্পত্তি মনে করে। আপনার জীবনের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তগুলো যখন পুরো কলেজের দেওয়ালে সস্তা বিজ্ঞাপনের মতো ছেপে ওঠে। এই গল্পে উমা ঠিক সেই পরীক্ষার মুখেই পড়েছিল, এবং তারপর উমার সাথে কি হয়েছিল তা জানবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন, যার নাম দ্য গার্লফ্রেন্ড। উমা নতুন কলেজে ভর্তি হয়েছিল ইংলিশ লিটারেচার নিয়ে। প্রথম দিনই তার পরিচয় হয় শ্বেতা নামের এক মেয়ের সাথে। একদিন ক্যান্টিনে বসে দুজন খাবার খাচ্ছিল। এক ছেলে বাসা থেকে আচার এনেছিল, কিন্তু ক্যান্টিনের সবাই সে আচার নিয়ে খেয়ে ফেলে। ছেলেটার কপালেই জোটে না তার আচার। এইটা দেখে উমা যেইটুকু নিয়েছিল সবটুকু দিয়ে দেয়, এবং শ্বেতাও তাই করে। আর এই ছেলেটার নাম হলো বিনয়। সে সহজ সরল একটা ছেলে। বিনয় বলে, আরে ব্যাপার না, এইটুকু দিয়েই হবে আমার, তিনজন মিলেমিশে খেতে পারবো। তো এরপর থেকেই এই তিনজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা একসাথে পড়াশোনা করে, গল্প করে এবং আড্ডা দেয়। আর এইদিকে কলেজের সিনিয়ররা নতুন আসা ছেলে মেয়েদের নিয়ে মজা করছিল। তো ছেলেদের মধ্যে বিক্রমকে বলা হয়, আমাদের একটু আনন্দ দাও তো দেখি। বিক্রম বলে, আমি ডান্স করতে পারি, যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি ট্রাই করে দেখতে পারি। তারপর তারা পারমিশন দিলে বিক্রম ডান্স করতে শুরু করে। তার নাচ দেখে তো সবার মনে লাড্ডু ফোটে, তাকে কোলে উঠিয়ে নাচতে থাকে। এদিকে মেয়েদের মধ্যেও নতুন ভর্তি হওয়া একটা মেয়ে, তার নাম দুর্গা। সে মনোমুগ্ধ হয়ে তাকিয়েছিল বিক্রমের দিকে। দুর্গা হাসি খুশি স্টাইলিস্ট একটা মেয়ে। পরের দিন যখন বিক্রম ফুটবল খেলছিল, তখন দুর্গা এগিয়ে এসে সোজা বিক্রমকে বলে যে, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার ডান্সও ততটাই সুন্দর। এটা বলে সে চলে যায়। তারপর বিক্রমের বন্ধুরা মজা করতে থাকে, মামা তুই তো ফেমাস হয়ে গেছিস। এরপর থেকেই বিক্রম আর দুর্গার পরিচয় হয়, দুজনের ফ্রেন্ডশিপও হয়। একদিন বিক্রম ফ্রেন্ডদের সাথে মুভি দেখে হোস্টেলে ফিরছিল। হঠাৎ তারা রাস্তায় দেখে দুইটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তারা গাড়ির সামনে চলে আসায় গাড়ির লোকটা ওই দুইটা মেয়েকে বকাবকি করছে। বিক্রম বলে, আরে এটা তো আমাদের কলেজেরই মেয়ে। তখন বিক্রম সোজা চলে আসে আর ওই লোকের গলা ধরে অনেক মারতে থাকে। লোকটা কোনো কথাই সে শোনে না। আর মেয়ে দুইটা ছিল উমা আর শ্বেতা। উমা বিক্রমকে থামতে বলে, কিন্তু বিক্রম তাদের হোস্টেলে যেতে বলে। এটা শুনে উমা আর শ্বেতা চলে যায়। তারা চলে গেলে লোকটাকে আরো মারে। তারপর তারা বলে, আমরা লোকনাথ কলেজের স্টুডেন্ট, মার খেয়ে যদি মন না ভরে চলে আসিস। এটা বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। এর পরের দিন শ্বেতা উমাকে এসে বলে, কাল যেই লোকের সাথে আমাদের ঝামেলা হয়েছিল সে ছিল একজন পুলিশ অফিসার, আর সে বিক্রমকে নিয়ে গিয়ে জেলে 4 ঘন্টা ধরে পিটিয়ে রক্তাক্ত করেছে। এটা শুনে উমা বিক্রমের রুমে যায়। বিক্রমের সব বন্ধুরা তখন বাইরে চলে যায়। উমা বলে, আরে তোমাকে হিরো হতে কে বলেছিল? ফল্ট আমাদেরই ছিল। আমাদের স্কুটির লাইট নষ্ট হয়ে গিয়েছিল আর আমরা রং সাইড দিয়ে যাচ্ছিলাম, আর সে আমাদের সতর্ক করছিল, তোমার এসবের মধ্যে না পড়লেও হতো। এরপর উমা বিক্রমের আঘাত পরিষ্কার করে দেয়, মলম লাগিয়ে দেয়, ব্যান্ডেজ করে দেয়। কিন্তু বিক্রম শুধু একটাই কথা বলে, তুমি ঠিক আমার মায়ের মতো, চুপচাপ শান্তশিষ্ট, আমার খেয়ালও রাখছো। তোমাকে দেখলেই আমার মায়ের কথা মনে পড়ে যায়। উমা একটু বেশি খুশি হয় আর এরপর এখান থেকে চলে যায়। এরপর বিক্রম আস্তে আস্তে উমার সাথে মিশতে শুরু করে। বিক্রম সবাইকে নিয়ে গল্প করত, উমার আশেপাশে থাকতো, তার প্রশংসা করত। আসলে উমাকে ভালোবেসে ফেলেছে বিক্রম। উমা একদিন বিক্রমকে বলেছিল সে একটা রোমান্টিক মুভি দেখতে চায়, যেটা কিছুদিন আগেই বের হয়েছে। তারপর একদিন রাত 9টায় বিক্রম ফোন দেয় উমাকে আর বলে, আমি মুভিটা ডাউনলোড দিয়েছি, তুমি আসো। উমা যায় বিক্রমের রুমের সামনে। প্রথমে সে বলে, তুমি আমাকে ফোনে দিয়ে দাও, আমি রুমে গিয়ে দেখে নেব। কিন্তু বিক্রম বলে, আমরা তো একসাথে দেখতে চেয়েছিলাম, তাই না উমা? তারপর উমা চেয়ারে বসে আর ল্যাপটপ থেকে মুভিটা দেখতে শুরু করে। কিন্তু উমা মুভি দেখছে আর বিক্রম দেখছে উমাকে। মুভি দেখে ইমোশনাল হয়ে যায় উমা। সে যখনই চলে যাচ্ছিল তখন বিক্রম বলে, আরেকটু সময় থেকে যাও না প্লিজ, তুমি আমাকে রেখে চলে গেলে মুভির হিরোর মতো আমারও কষ্ট লাগবে। এই কথা বলে উমার অনেক কাছে চলে আসে বিক্রম আর আলতো করে তার ঠোঁটে উমার ঠোঁট স্পর্শ করে। উমা নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু আবার থেমে যায়। সে শুধু চুপচাপ চোখটা বন্ধ করে দাঁড়িয়ে থাকে আর ভাবে, যে মেয়েটা পড়াশোনার জন্য এসেছিল, কোনো সম্পর্ক কোনো ঝামেলায় জড়াবে না, কথা দিয়েছিল তার বাবাকে। হঠাৎ সে একটা ঘোরের মধ্যে পড়ে যায়। পরের দিন কলেজে এসে উমা তো অবাক। সবাই তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, বলছে যে তুমি সাকসেসফুল হয়েছো, বা একদম পারফেক্ট জুটি তোমাদের। উমা বুঝতে পারে না যে পুরো কলেজ কিভাবে জানলো, কিন্তু পরে সে বুঝতে পারে বিক্রমই তাদের সবাইকে এসব বলেছে।
ঠিক তখনই হঠাৎ বিক্রম এসে উমার গলা জড়িয়ে ধরে আর বলে, হাই গার্লফ্রেন্ড, কি খবর? লাভ ইউ সো মাচ। এতক্ষণে উমাও একটু একটু করে নিজেকে বুঝিয়েছে। সে বলে, লাভ ইউ টু বিক্রম। এরপর থেকে দুজন দুজনার সাথে সময় কাটাতে থাকে। দুর্গা যখন বিষয়টা জানতে পারে, সে বিক্রমের কলার ধরে সাইডে নিয়ে যায় আর বলে, আমি তোমাকে ভালোবাসি। ওই গ্রাম্য মেয়ে তোমার জন্য পারফেক্ট না। তুমি কি দেখেছো ওর মধ্যে? শুনেছি ওকে নাকি কিছু করেছো। আমার কি দোষ? আমার কি কমতি আছে? এই কথা শুনে বিক্রম বলে, দুর্গা, তুমি আমার জাস্ট ফ্রেন্ড। তোমার প্রতি আমার ওই টাইপের কোনো ফিলিংস নেই। আর তাছাড়া তুমি আমার মনের মতো মেয়ে না। এই বলেই বিক্রম সেখান থেকে চলে যায়। এদিকে উমা আর বিক্রম তাদের ভালোবাসার সুন্দর মুহূর্তগুলো পার করতে থাকে। তারা ঘুরতে যায়, গল্প করে। উমা বিক্রমকে খাইয়ে দেয় প্রতিদিন। এছাড়াও উমা বিক্রমের ঘর গুছিয়ে দেয়, ঝাড়ু দিয়ে দেয়। ভালোই চলছিল তাদের সম্পর্ক। এরই মাঝে একদিন উমার বাবা ফোন দিয়ে বলে, তুই তো ভুলেই গেছিস আমাদের, খোঁজ নিস না, কথা বলিস না। উমা বলে, না বাবা, পড়াশোনা, পরীক্ষা, একটু চাপ তো, এই জন্য খুব একটা বেশি কথা বলা হয় না। তো যাই হোক, বিনয়ের কথা মনে আছে আপনাদের? উমার ফ্রেন্ড। উমার রিলেশনের জন্য এখন সবাই প্রায় আলাদা হয়ে গিয়েছে। তো একদিন উমা আর বিনয় দাঁড়িয়ে কথা বলছিল পড়াশোনা নিয়ে। তখন শ্বেতা আসে আর বলে, উমা, তুই যে কি করিস? বিক্রমের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিস। এই বেচারা বিনয়ের ভালোবাসা তুই আর দেখতে পেলি না। এটা বলে শ্বেতা চলে গেলে উমা বলে, বিনয়, এমন কথা আমি মাঝে মাঝেই শুনি, এটা কি সত্যি? বিনয় বলে, ধরে নাও এটা সত্যি না, কারণ মানুষ এমন কথা বলতেই থাকে। এরপর বিনয় চলে যায় আর এদিকে পেছন থেকে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল বিক্রম। বিক্রম এসে উমাকে বলে, বেবি, কে ছিল ছেলেটা? উমা বলে, আমার ফ্রেন্ড ছিল, আমার প্রথম পরিচয় ওর সাথে হয়েছিল। বিক্রম বলে, শুনলাম তোমাকে নাকি ছেলেটা ভালোবাসে। উমা বলে, আরে না, এমন কিছু না। বিক্রম বলে, এখন থেকে তুমি ওই ছেলেটার সাথে আর কথা বলবা না। আর ছেলে মানুষ কেমন হয় তা আমার ভালো করেই জানা আছে। এটা বলে বিক্রম সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় বিক্রম আসে বিনয়ের রুমে আর এসেই তাকে মারতে থাকে আর বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই উমার দিকে তাকাস। এই বলে সে মারতে থাকে। তখন উমা তাড়াতাড়ি সেখানে চলে আসে আর বিক্রমকে ঠেকায়। উমা বলে, এসব কি বিক্রম? তুমি মানুষ না অন্য কিছু? উমা রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর বিক্রম আসে উমার কাছে আর বলে, বেবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। কেউ তোমাকে ভালোবাসবে এটা আমি ভাবতেও পারি না। আমার মাথা হ্যাং হয়ে যায়, ক্ষমা করে দাও প্লিজ। পা জড়িয়ে ধরে ক্ষমা চায় বিক্রম। উমা তো চুপ থাকে। যাই হোক, পরের দিন দুর্গা আসে বিক্রমের কাছে আর তাকে সাইডে নিয়ে বলে, শুনেছি তোমার নাকি ঝামেলা হয়েছে, ব্রেকআপ করে নিয়েছো নাকি? আমি কিন্তু এখনো ফ্রি আছি। বিক্রম বলে, না, এসব কোনো বিষয় না। দুর্গা বলে, তোমার জিএফ যদি বলে আমার কাছে আসবে না, কথা বলবে না, তখন তুমি কি করবে? বিক্রম বলে, আরে না, ও এমন বলবে না। আর তোমার বিষয় তো আলাদা, তুমি তো আমার ফ্রেন্ড। মানে দয়া, তুমি কি ব্যাপারটা বুঝছো? এই শালা বান্ধবী রাখবে কিন্তু এর গার্লফ্রেন্ডকে বন্ধু রাখতে দিবে না। এটাই হলো বর্তমান সমাজ। যাই হোক, তারপর দুর্গা আলতো করে জড়িয়ে ধরে বিক্রমকে আর বলে, আমি তোমার জন্য ওয়েট করব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এভাবেই চলছিল কিছুদিন। তারপর একটা প্রোগ্রাম পরে কলেজে, সেখানে একটা নাটক উপস্থাপনা করা হবে। দুর্গা সহ অনেকেই আছে এই নাটকে। কিন্তু উমা মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছে। সে ঠিকভাবে প্র্যাকটিস করতেছে না। আর নাটকে অংশগ্রহণ এটা তার প্রথমবার। তাছাড়া বিক্রমের সাথে একটু সমস্যাও চলছে। সব মিলে সে একটু চিন্তিত ছিল। দুর্গা উমাকে দেখে ভাবে, এই মেয়ের মধ্যে কি আছে, কি কারণে বিক্রম ওকে ভালোবাসে। তো একদিন উমা রিহার্সাল শেষে দুর্গাকে বলে, দুর্গা, সরি, এটা আমার লাইফের প্রথম স্টেজ ওঠা। আমি ভুল করছি, ঘাবড়ে যাচ্ছি, তোমাকে এসব সহ্য করতে হচ্ছে। কিন্তু কি করব বলো, সারা জীবন সিটে বসে স্টেজ দেখেছি, কিন্তু নিজে কখনো সাহস করে স্টেজে উঠিনি। আর আমার জন্য যে তোমার কষ্ট হচ্ছে এটা আমি ভালো করে বুঝতেছি, তার জন্য সরি। দুর্গা এবার বুঝতে পারে যে উমা আসলে সহজ সরল একটা মেয়ে। দুর্গা বলে, আচ্ছা ঠিক আছে, অভিনয় না হয় আমি তোমাকে শিখিয়ে দেব, চলো। এরপর থেকে দুর্গা উমাকে শেখাতে থাকে। দুজনে একসাথে অনেকটা সময় পার করতে থাকে। রিহার্সাল শেষে বিক্রম উমাকে নিয়ে যায়। দুর্গা এখন আর জেলাস ফিল করে না। এভাবে অনুষ্ঠানের দিন চলে আসে। পুরো অডিটোরিয়াম ভর্তি দর্শক। বিক্রমও ছিল। সবার সামনে উমা পারফরমেন্স করে। সবাই দেখে খুশি হয়, হাততালি দেয়, সিটি বাজায়। উমা অনেক ভালো করেছে, একদম পারফেক্ট। বিক্রম শুধু দেখছিল। তারপর নাটক শেষ হওয়ার পর সবাই উমাকে ঘিরে ধরে কংগ্রাচুলেশন জানায়। উমা সোজা গিয়ে খুশিতে জড়িয়ে ধরে বিক্রমকে। কিন্তু বিক্রম বলে, তোমার তাহলে এসবই ভালো লাগে, তাই না? সবাই তোমাকে দেখবে, অ্যাটেনশন দিবে। আর তোমার ওই ড্রেসটা, ওটা যে পরেছিলে, একদম ক্লিভেজ দেখা যাচ্ছিল, সবাই দেখছিল, সিটি বাজাচ্ছিল। তুমি তো ভালো এনজয় করেছো, তাই না? এটা শুনে উমা তো অনেক কষ্ট পায়। তারপর বিক্রম বলে,
তোমার শখ ছিল ভালো কথা, এরপর থেকে এসব নাটক আর করার দরকার নেই। উমা আবারও চুপ হয়ে যায়, সে কিছু বলে না। যাই হোক, এদিকে আবার দুর্গার সাথে উমার ভালো সম্পর্ক গড়ে উঠেছে, দুজনে ভালোই সময় পার করত। একদিন ক্লাস শেষে দুর্গা উমাকে নিয়ে ঘুরতে যায়। উমা প্রথমে যেতে চায়নি, কিন্তু দুর্গা জোর করে নিয়ে যায়। অনেকদিন পর উমা মন খুলে হাসছিল, খেলছিল, মজা করছিল। তারপর দুর্গা হঠাৎ বলে যে, উমা তোমাকে একটা কথা বলি, তুমি অনেক সহজ সরল সাধারণ একটা মেয়ে, তোমার মধ্যে প্রতিভা আছে, তুমি চাইলে অনেক কিছুই করতে পারবে। তোমার মতো মেয়েই বিক্রমের পছন্দ, কিন্তু বিক্রম হয়তো তোমার জন্য ঠিক ছেলে নাও হতে পারে। তুমি নিজেকে হারিয়ে ফেলবে। আমিও বিক্রমকে পছন্দ করতাম, তবে তোমার সাথে পরিচয় হওয়ার আগে, কিন্তু এখন আমি আস্তে আস্তে বিক্রমের বাস্তবতা কিছুটা বুঝতে পারছি। তুমি একটু ভেবে দেখো বিষয়টা। উমা কিছু না বলে চলে যায় সেখান থেকে। বিক্রম তো রাগ করছিল যে উমা তার সাথে দেখা না করে, খাবার না খাইয়ে দুর্গার সাথে চলে গিয়েছে। কিন্তু উমার সাথে দেখা হওয়ার পর বিক্রমের রাগ চলে যায়, কারণ প্রতিদিনের মতো উমা আজও বিক্রমকে খাইয়ে দেয়। পরের দিন দুজনে বাইকে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ বিক্রম বলে, চলো তোমাকে আমার মায়ের সাথে দেখা করিয়ে আনি। এই বলে উমাকে সোজা নিয়ে যায় তার বাসায়। বিক্রমের মা গেটের কাছেই বসেছিল। নক করার আগে গেটটা খুলে দেয়, লাজুক টাইপের, চুপচাপ। বিক্রম আসতেই তার ব্যাগ জুতো গুছিয়ে রাখে। বিক্রম বলে, মা তোমার বৌমা কেমন হয়েছে দেখো তো, একদম তোমার মতো, তাই না? বিক্রমের মা মুচকি হাসে। এরপর তাদের খাবার দেয়। উমা কথা বলে, কিন্তু বিক্রমের মা তেমন কোনো উত্তর দিচ্ছিল না, মাথা নাড়াচ্ছিল, শুধু কাজ করছিল আর মাথা নিচু করে মুচকি হাসছিল। উমা বিক্রমকে বলে, তোমার মা কথা বলতে পারে না? বিক্রম বলে, আরে বলে তো, কিন্তু কথা বলার খুব একটা প্রয়োজন হয় না তার। যখন যা করা লাগে সে আগে থেকেই করে ফেলে, এই জন্য তেমন কথা বলার প্রয়োজন হয় না। আর তাছাড়া বাবা যখন ছিল তখন দু একটা কথা বলার কারণে তার গায়ে হাত তুলতো, এই জন্য সে হয়তো খুব একটা কথা বলতে পছন্দ করে না। কথাগুলো শুনে উমা একটু চিন্তায় পড়ে যায়। তারপর বিক্রম যায় তার পাশের বাসার বন্ধুর সাথে দেখা করতে, আর উমা বসে আছে। তখনই বিক্রমের মা একটা অ্যালবাম নিয়ে আসে আর উমাকে দেয়, আর সেখানে তার ছোটবেলার ছবি ছিল। উমা দেখে খুশি হয় আর বলে, আন্টি আপনি তো অনেক কিউট ছিলেন, দুষ্টু ছিলেন, আগেকার হাসিও তো অনেক সুন্দর ছিল আপনার, কিন্তু এখনকার হাসি কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে, আপনি হঠাৎ এমন চুপচাপ হয়ে গেলেন কেন? সে কিছুই বলে না। উমা নিজেকে তার জায়গায় কল্পনা করতে থাকে আর ভাবতে থাকে যে সে যদি এই বাড়িতে আসে, আস্তে আস্তে সেও হয়তো এরকমই হয়ে যাবে। বিক্রম বাসায় আসে, এরপর উমাকে নিয়ে চলে যায় কলেজে। উমা বলে, বিক্রম আমাদের ভবিষ্যৎ কি? তখন বিক্রম বলে, আমি মনের মতো জব পেলে করব, না হলে বাড়ি গিয়ে বাবার ব্যবসা দেখব। উমা বলে, তাহলে আমি কি করব? বিক্রম বলে, তুমি আমার সেবা করবে, মায়ের দেখাশোনা করবে, মায়ের বয়স হচ্ছে তো, তার কাজগুলো তুমি হ্যান্ডেল করবে। উমা বলে, ও আচ্ছা। তারপর সে আবারও চিন্তিত হয়ে পড়ে। যাই হোক, উমা প্রতিদিনের মতো বিক্রমের রুম পরিষ্কার করে দেয়, গুছিয়ে দেয়, তাকে খাইয়ে দেয়। এতদিন যে কাজে সে ভালোবাসা খুঁজে পেয়েছিল, কিন্তু আজ সে তার মধ্যে বন্দি জীবন খুঁজে পাচ্ছে। মনে হচ্ছে সে বন্দি হয়ে আছে। দুর্গার কথা এবার সে বুঝতে পারে, আসলে বিক্রম পুরনো মন মানসিকতার ইগোইস্টিক একটা ছেলে। উমা একবার সাহস করে বলতে চায় যে সে এই রিলেশনটা আর কন্টিনিউ করতে পারবে না, সে স্বাধীনভাবে চলাফেরা করতে চায়, কিন্তু উমার এই কথাটা আর বলা হয়ে ওঠে না। চিন্তায় উমার জ্বর চলে আসে। উমার জ্বর এসেছে কথাটা শুনে বিক্রম তার পাশে বসে থাকে, মাথায় কাপড় ভিজিয়ে দেয়। এরই মাঝে হঠাৎ করে উমার বাবা কলেজে চলে আসে আর সুজা উমার রুমে এসে নক করে, কিন্তু গেট খুলে দেয় বিক্রম। উমার বাবা ভিতরে ঢুকেই রেগে যায় আর চিল্লাচিল্লি শুরু করে দেয়, আর বিক্রমকে ধরে 2-3টা চড় মেরে দেয়। বিক্রম এবার রেগে গিয়ে বলে, আঙ্কেল আপনার রিয়েক্ট করাটা স্বাভাবিক, কিন্তু আমাকে মারার অধিকার আপনাকে কে দিয়েছে? উমা থামানোর চেষ্টা করে দুজনকে। তারপর উমার বাবা উমাকে নিয়ে টিচারদের অফিসের দিকে যায় আর টিচারদের বলে, এক্ষুনি আমার মেয়েকে টিসি দিয়ে দিন, এখান থেকে আমি ওকে বাড়ি নিয়ে যেতে চাই। আপনাদের এটা শিক্ষা প্রতিষ্ঠান নাকি পতিতালয়? সব ছেলে মেয়ে একসাথে থাকছে, এটা কেমন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? তারপর এক টিচার বলে, এটা স্টুডেন্টদের ব্যক্তিগত মামলা, কারণ তারা অ্যাডাল্ট, এই বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে পারি না। এটা শুনে উমার বাবা রেগে যায়, তারপর ভাঙচুর করতে শুরু করে, তাদের ল্যাপটপও ভেঙে ফেলে। এরপর উমাকে নিয়ে কলেজের বাইরে চলে যাচ্ছিল, তখন উমা বারবার বলে, প্লিজ আমাকে একটু বোঝো, আমাকে একটু সময় দাও, আমাকে একটু বলতে দাও। এরই মাঝে বিক্রম এসে উমার হাত ছাড়িয়ে দিয়ে বলে, দেখছেন না ও যেতে চাইছে না, মেয়েকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, এখন বাকিটা দায়িত্ব আমার। এটা শুনে উমার বাবা আবারও মারতে যায় বিক্রমকে, কিন্তু বিক্রম এবার তার হাত ধরে ফেলে আর বলে, এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু এখন আর থাকবো না, এই বলে চোখ গরম করে বিক্রম। এইসব দেখে উমার বাবা চলে যায়। উমাকে থামায় বিক্রম, কিন্তু উমা বলে যে আমি আমার নিজের রুমে যেতে চাই, একটু একা থাকতে চাই। উমা রুমে গিয়ে তার বাবাকে বারবার কল দেওয়ার চেষ্টা করে,
কিন্তু সে কল রিসিভ করে না। মুহূর্তেই উমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এদিকে বিক্রম বাইক নিয়ে তার নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়, আর উমা এদিকে রুমে একা হয়ে যায়। পরের দিন বিক্রম ফিরে আসে, উমার সাথে দেখা করে বলে, চলো আমরা বিয়ে করে ফেলি, তাহলে কেউ কিছু বলতে পারবে না আমাদের। আর আমি বাড়ি গিয়েছিলাম, সবকিছু ঠিক করে এসেছি, মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি, পুরোহিতকে দিন ঠিক করতে বলেছি, সব আয়োজন কমপ্লিট, চলো আমরা বিয়ে করে ফেলি। এবার উমা বিক্রমকে নিয়ে একটা ফাঁকা ক্লাসরুমে ঢোকে। বিক্রমকে বসিয়ে উমা বলে, বিক্রম, কথাটা অনেক আগেই তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। আমাদের আলাদা হয়ে যেতে হবে। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি যেমন মেয়ে চাচ্ছ, আমি তেমন মেয়ে না। আমি একটু স্বাধীন হতে চাই। তোমার সাথে থেকে আমি একদমই হ্যাপি ছিলাম না। প্রথম দিন তুমি আমাকে জোর করে কিস করেছিলে, ওই দিন থেকেই জোর করে নিজেকে মানাচ্ছি, কিন্তু এভাবে জোর করে আর কতদিন থাকা যায় বলো? আমি তোমার মায়ের মতো হতে চাই না। বিক্রম বলে, তাহলে আমার ভালোবাসা কি কোনো মূল্য নেই? আমি সবাইকে দেখে তোমাকে পছন্দ করেছি, ভালোবেসেছি, এখন আমার ফিলিংসের কি হবে? তখন উমা বলে, তুমি আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবে, কিন্তু আমাকে পেলে আমি আমার জীবনের অস্তিত্বকে হারাবো। প্লিজ আমাকে একা থাকতে দাও। বিক্রম ক্লাসের বাইরে চলে যায়, আর উমা ক্লাসের ভেতরে থেকে গেটটা বন্ধ করে দেয়। বিক্রম ক্লাসের দরজা ধাক্কা দেয় আর বলে, উমা, একবারের জন্য ফিরে আসো, সব ঠিক হয়ে যাবে। তুমি তো বলেছিলে আমাকে ভালোবাসো, তাহলে এখন কি হলো? তখন টিচার এসে বিক্রমকে রুমে পাঠিয়ে দেয়। বিক্রম রুমে এসে সবকিছু ভাঙচুর শুরু করে আর চিৎকার করতে থাকে। বিক্রমের বন্ধুরা এসে থামায়, সবাই সান্ত্বনা দেয় আর বলে, মেয়েরা তো এমনই হয়, স্বার্থ শেষ হলে সবাই ভুলে যায়। বিয়ের কথা বললে এদের আসল রূপ সামনে চলে আসে। বিক্রম রেগে গিয়ে বলে, আমি দেখব কেমনে সুখে থাকে। পরের দিন যখন উমা ক্লাসে যাচ্ছিল, তখন বিক্রম আর তার ফ্রেন্ডরা মিলে তাকে ঘিরে ধরে। তাকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে বিক্রম উমার গলা চেপে ধরে, বলে, কিরে, ভুলে গেছিস? এত তাড়াতাড়ি তোর শখ মিটে গেছে? এই জন্য এখন আর সম্পর্কে এগোবি না? বাহ, ভালোই তো, কিন্তু আমিও এর শেষ দেখব। তোর বিয়ের অনুষ্ঠানে আমাদের পিকচার ছাপিয়ে দেব, আর কলেজের সবার জানা উচিত তুই কত বড় ধান্দাবাজ। উমা বলে, প্লিজ আমাকে যেতে দাও বিক্রম, এবারের মতো ছেড়ে দাও। তারপর নিজেকে ছাড়িয়ে উমা ক্লাসে যায়। এদিকে উমা খেয়াল করে যে সবাই তার দিকে তাকাচ্ছে আর হাসছে। উমা দেখে তার রুমের সামনে অনেক ভিড়। সবকিছু ঠেলে যখন সে সামনে গেল, তখন সে দেখতে পায় তার দরজায় একটা ছবি আঁকানো, তার ছবি দিয়ে লেখা আছে যে উমা সার্ভিস। তারপর খারাপ ভাষায় কিছু কথা, ওইটা আমি আর বললাম না। যাই হোক, লাস্টে লেখা ফুল প্যাকেজ 1 মাসের জন্য, যার যার লাগবে কল করেন। এটা দেখে তো উমা স্তব্ধ হয়ে যায়। বিক্রম নাকি তাকে ভালোবাসে, তাহলে এটা কেমন ভালোবাসা? সে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় আর কান্নাকাটি করতে থাকে। এদিকে বিক্রমের বন্ধুরা বলে, উমার ওই দরজার ভিডিও তো ভাইরাল হয়ে গিয়েছে। বিক্রম বলে, এখানেই শেষ না, সবার জানতে হবে যে ও কত বড় জিনিস, ওর লাইফটা আমি শেষ করে দেব। এদিকে কেউ একজন নক করে উমার দরজায়। গেট খুলে উমা দেখে দুর্গা। উমা দুর্গাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। দুর্গা বুঝায়, উমা, তোমার এখানে কোনো দোষ নেই, তুমি যা করেছো সেইটা ঠিক ছিল, এরপর যে সিদ্ধান্ত নিয়েছো সেইটাও ঠিক ছিল, দোষ তো সেই বিক্রমের। ও যদি অনুতপ্ত না হয়, তাহলে তুমি নিজেকে শাস্তি কেন দিচ্ছ, বন্দি করে কেন রাখছো? এরপর উমা আর দুর্গা মিলে সব রং উঠিয়ে ফেলে দরজার। উমা ফোন দেয় তার বাবাকে। উমার বাবা ফোনটা রিসিভ করলে উমা বলে, বাবা প্লিজ এখান থেকে আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারছি না, সবাই আমাকে খারাপ চোখে দেখছে, এভাবে আমি আর বেশি দিন বাঁচবো না। উমার বাবা বলে, তোর যদি শারীরিক চাহিদা এতটাই বেড়ে গিয়েছিল, তুই আমাকে বলতে পারতি, তোর বিয়ে দিতাম। তুই সবার সামনে মান সম্মান শেষ করবি আর আমি তোকে মেনে নেব, এটা কখনো হতে পারে না। তুই একটা কলঙ্ক। তুই মারা গিয়ে যদি তোর মা বেঁচে থাকতো তাহলে ভালো হতো, তোকে বাঁচিয়ে তোর মা ভুল করেছে। এসব শুনে চিৎকার করে ওঠে উমা। সে বুঝে উঠতে পারে না যে হঠাৎ কি থেকে কি হয়ে গেল। কলেজে প্রোগ্রাম হচ্ছিল, উমা চোখ মুছে সেখানে যায় আর সবার সামনে দাঁড়িয়ে বলে, আমার নাম উমা, এতদিন আপনারা জেনেই গেছেন আমার পরিচয়। এটাও তো জানেন যে বিক্রম নামের একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল, আমরা একসাথে ছিলাম, কিস করেছি একবার না 1000 বার, বেড শেয়ার করেছি কয়েকশো বার, কিন্তু যখন আমি তার সাথে ব্রেকআপ করি সে মেনে নিতে পারে না। সে আমাকে বলে আমার মান সম্মান নাকি সে মাটিতে মিশিয়ে দেবে। ভাবছিলাম আমার মান সম্মান যদি মাটিতে মেশে তাহলে ওরটা মিশবে না, ওরটাও তো মিশা উচিত, কারণ রিলেশন তো আমি একা করিনি, তাহলে মান সম্মান আমার কেন একার যাবে? গ্রাম্য মেন্টালি চিপ মেন্টালির ছেলে বিক্রম নিজের মায়ের সাথে আমার তুলনা করত, কিন্তু একটাবার ভেবে দেখেছিস তোর মায়ের জীবন কতটা কষ্টে কেটেছে? আর তুই কি আমার ছবি বিয়ের অনুষ্ঠানে পোস্টার লাগাবি? আমি নিজেই এমন ছেলেকে বিয়ে করব যাকে আমি সবকিছু বলবো, আর তার মেন্টালি তোর মতো হবে না। ভালো আমিও বেশিছিলাম, স্বপ্ন আমিও দেখেছিলাম, হয়তো নিজে থেকে ফিরেও যেতাম তোর কাছে, কিন্তু তুই ভালোবাসার মর্যাদা রাখতে পারিসনি, সবার সামনে উপহাস বানিয়ে ফেলেছিস। তুই না, এবার আমি দেখব কোন মেয়ে তোর জীবনে আসে,
তোর মতো মেন্টাল সাইকোকে কে বিয়ে করে সেটা আমিও দেখতে চাই। এই বলে গিটার উঠিয়ে মারতে চাই বিক্রমকে, কিন্তু মারে না। আর এটাই ছিল উমার জীবনের টার্নিং পয়েন্ট। তারপর কিছু বছর পর দেখা যায় উমা ভালো আছে। সে নিজের জন্য বাঁচার চিন্তা করেছে, তার বাবার জন্যও না, বিক্রমের জন্যও না। তারপর পড়াশোনা শেষে কিছুদিন পর সে একটা কোম্পানিতে জব পায়। মাঝে মাঝে এখন কোম্পানির কাজে বিদেশেও যায়। আর সে নিজে একটা বইও লিখেছে। তার বাবাও এখন তার কথা বোঝে, তার উপর নির্ভরশীল। দুর্গার সাথেও তার কথা হয়, কারণ দুর্গাই তো তাকে বাঁচার আশাটা দিয়েছিল। সব মিলিয়ে গল্পটা ভালোবাসার, কিন্তু ভালোবাসাটা এমন হওয়া উচিত না, একদমই না। যাই হোক বন্ধুরা, আজকের মুভির গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ঘন্টার পর ঘন্টা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তো আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।